বিএসসি নার্সিং, বিএ এসএলপি, বিপিটি, বিএসসি ইন ডায়ালিসিস এরকম কোর্সগুলিতে ভর্তির জন্য তোমরা আগামী 31 জুলাই যারা যারা জেনপাস 2021 ইউজিতে বসতে চলেছ, তোমাদের জন্য এই ভিডিওতে আমি জেনপা 2019-এর ফিজিক্সের প্রশ্নগুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তোমাদের ক্লাস 11 এবং 12-এর টেক্সট বই ভালো করে পড়ার সঙ্গে সঙ্গে আগের বছরের প্রশ্নগুলিও ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে এখান থেকে কী ধরনের প্রশ্ন হয় সেই ধারণা তোমাদের পরিষ্কার হবে। তো চলো তাহলে শুরু করি 2019-এর জেনপার প্রশ্ন। তো দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে, একটি 1 মিটার স্কেল দিয়ে 1 কিমি দৈর্ঘ্য পরিমাপ করা হলো। প্রতিবার মাপার সময় লম্বন ত্রুটি 1 মিলিমিটার হতে পারে, ±1 মিলিমিটার হতে পারে, তাহলে ওই পথের প্রকৃত দৈর্ঘ্য হতে পারে। তো দেখো 1 মিটার স্কেল দিয়ে আমি মাপবো, 1 মিটার স্কেল দিয়ে মাপবো 1 কিমি পথ, অর্থাৎ 1000 মিটার পথ। তাহলে 1000 মিটার পথ আমাকে মাপতে গেলে আমাকে 1000 বার পরিমাপ করতে হবে এবং প্রতিবারে ত্রুটি হতে পারে ±1 মিলিমিটার। এখন দেখো +1 মিলিমিটার মানে আমি প্রতিবার মাপতে গিয়ে 1 মিলিমিটার বেশি মেপে ফেলেছি এবং -1 মিলিমিটার মানে আমি প্রতিবার মাপের ক্ষেত্রে 1 মিলিমিটার কম মেপে ফেলেছি। তাহলে দেখো আমি 1000 বার মাপবো, 1000 বার মাপতে গিয়ে আমি প্রতিবারই যদি 1 মিলিমিটার করে বেশি মেপে ফেলি, তাহলে মোট কত বেশি মেপে ফেলবো বুঝতেই পারছো, এটি হবে 1000 মিলিমিটার। আমাকে 1000 বার মাপতে হবে, একবারে বেশি মেপে ফেলি 1 মিলিমিটার, তাহলে 1000 বারে এত মিলিমিটার বেশি মেপে ফেলবো, তাহলে কত হবে, এটি হচ্ছে 1 মিটার। একই রকমভাবে আমি যদি প্রত্যেকবারই 1 মিলিমিটার করে কম মাপতাম তাহলে কি হতো, তাহলে 1000 বারে 1000 বার প্রতিবারই বেশি মাপলে বেশি মাপা হবে মোট 1 মিটার। 1000 বারের প্রত্যেকবারই যদি কম মাপা হয় 1 মিলিমিটার করে, তাহলে কত মাপা হবে, 1 মিটার কম মাপা হবে। অর্থাৎ এর মাঝামাঝিও তো যা কোনো কিছুই হতে পারে। মনে করে 1000 বার মাপবো, 200 বার আমি কম মেপেছি, 800 বার বেশি মেপেছি, 300 বার বেশি মেপেছি, 700 বার কম মেপেছি, এরকম যে কোনো কম্বিনেশন হতে পারে। আমাদের ত্রুটির ক্ষেত্রে ম্যাক্সিমাম কি হতে পারে এবং মিনিমাম কি হতে পারে সেই সম্ভাবনা বের করতে হয়। তাহলে দেখো আমি 1000 মিটার মাপবো, যদি প্রত্যেকবারই 1 মিলিমিটার করে বেশি মাপি তাহলে আমি 1 মিটার বেশি পাবো, অর্থাৎ 1001 মিটার। এবং প্রত্যেকবারই যদি আমি কম মাপি তাহলে প্রকৃত দৈর্ঘ্য 1000 মিটার অপেক্ষা 1 মিটার দৈর্ঘ্য কম পাবো, অর্থাৎ 999 মিটার। তাহলে ওই দূরত্ব কত হবে, 999 মিটার থেকে 1001 মিটারের মাঝামাঝি যে কোনো কিছু হতে পারে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ম্যাক্সিমাম আমরা 1 মিটার বেশি মাপতে পারি অথবা মিনিমাম 1 মিটার কম মাপতে পারি, এর মধ্যেই যে কোনো পার্ট হবে। তো এরপর 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম 1/3 10 কিমি পার আওয়ার সমদ্রুতিতে, দ্বিতীয় 1/3 30 কিমি পার আওয়ার সমদ্রুতিতে এবং শেষ অংশ 5 কিমি পার আওয়ার সমদ্রুতিতে চলে, তার গড় দ্রুতি কত হবে? আচ্ছা, খুব সোজা প্রশ্ন। দেখো গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মনে করো যেহেতু 3 ভাগ করা হয়েছে মোট পথকে, আমরা তাহলে সুবিধার জন্য 3x ধরে নিতে পারি, x x x। তাহলে প্রথম x কিমি কত গেল, প্রথম x কিমি গেল 10 কিমি পার আওয়ার বেগে, দ্বিতীয় x কিমি গেল হচ্ছে 30 কিমি পার আওয়ার বেগে এবং তৃতীয় x কিমি গেল 5 কিমি পার আওয়ার বেগে। তাহলে গড় বেগ আমরা কি করে পাবো, গড় বেগ বা গড় দ্রুতি মোট কত দূরত্ব গেল 3x এবং মোট কত সময় লাগলো সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে x কিমি গেল 10 কিমি পার আওয়ার বেগে, তাহলে এই x কিমি যেতে সময় লাগবে মোট দূরত্ব বাই গতিবেগ, একদম সিম্পল কেস, এটা তোমরা বুঝতেই পারছো। এই ক্ষেত্রে কত সময় লাগবে, দূরত্ব x কিমি, গতিবেগ 30, অর্থাৎ 30 কিমি 1 ঘন্টায় x কিমি যেতে কত সময়, তাহলে x/30 এবং ওখানে হবে x/5, একক হবে কিমি পার ঘন্টা। তো দেখো x তো ক্যান্সেল হয়ে যাবে, 3x থাকলো, এর লসাগু কত হবে, আচ্ছা নিচেই রাখি, লসাগু হবে এর হচ্ছে 30 হবে, তাহলে 3, এখানে হবে 1 আর এখানে হবে 6, এত x। তাহলে কত হচ্ছে, x x ক্যান্সেল যাবে, 3 × 30/6 3 9 একে 10, তাহলে হচ্ছে 9 কিমি পার আওয়ার। এটি হচ্ছে তার গড় দ্রুতি, অর্থাৎ মোট দূরত্ব বাই মোট সময়।
তোমরা ইজিলি ক্যালকুলেশন করলে পেয়ে যাবে, এটি হবে 9 কিমি পার আওয়ার। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? অপশন বি, 2 এর বি। তোমরা উত্তরটি আরেকবার মিলিয়ে নেবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে স্থির ভরবেগ সম্পন্ন কোনো বস্তুর ক্ষেত্রে যে রাশিটি স্থির থাকে তা হলো ত্বরণ, বেগ, দ্রুতি, বল। উত্তরটি হবে বেগ। দেখো দ্রুতিও হতে পারে। ভরবেগ বলেছে, ভরবেগ P = mv আমরা জানি, তাহলে ভরবেগ ভেক্টর রাশি, m যেহেতু স্কেলার রাশি তাহলে ভি এর উপর অ্যারো দিলেই হবে, তাহলে P = mv। খুব সোজা ইকুয়েশন তোমরা জানো। তাহলে ভরবেগ হলো ধ্রুবক বলেছে, তাহলে ভরবেগ যদি ধ্রুবক হতে হয়, ভর তো অবশ্যই ওই বস্তুর ধ্রুবক, ওই বস্তু পরিবর্তন হয়নি, তাহলে বেগ ধ্রুবক হতে হবে। বেগের পরিবর্তন হলো কিন্তু দ্রুতির পরিবর্তন হলো না, এরকম কিন্তু হতে পারে না। যাই হোক, তো বেগ লিখলেই হবে, দ্রুতিও হতে পারে, কারণ বেগ ধ্রুবক হওয়া মানে অবশ্যই দ্রুতিও ধ্রুবক। এবং এক্ষেত্রে বেগ যেহেতু ধ্রুবক তাহলে ত্বরণ নেই, অর্থাৎ ত্বরণ শূন্য, কোনো বলও নেই, বলও শূন্য, তাহলে বলও সবসময় শূন্য, ত্বরণও সবসময় শূন্য। সে অর্থে ত্বরণ এবং বল ধ্রুবক এরকম বলা যেতেই পারে। যাই হোক, খুব জটিল না করে বললে বেগ ধ্রুবক বলা যেতে পারে। ঠিক আছে, দ্রুতি লিখলেও নাম্বার দেওয়া উচিত। তো এরপর বলেছে কোনো গতিশীল বস্তুর গতিশক্তি 21% বৃদ্ধি পেলে তার ভরবেগের বৃদ্ধি কত হবে? তো দেখো গতিবেগ আর ভরবেগের মধ্যে আমাদের সম্পর্ক লাগবে, গতিশক্তি আর ভরবেগ। তোমরা জানো E = p²/2m। এর আগেও আমরা এরকম করেছি, ইজিলি তোমরা করতে পারবে। E গতিশক্তি ½mv², ভরবেগ P = mv। তাহলে আমরা যদি এখানে mv তার হোল স্কোয়ার লিখে নিচে একটা m দিয়ে ভাগ করি, তাহলে mv এর পরিবর্তে আমরা p বসাতে পারব। তো দেখো এটি হলো সম্পর্ক। এরপরে কি বলেছে? গতিশক্তি 21% বৃদ্ধি পেল, তাহলে ভরবেগের বৃদ্ধি কত হবে? তাহলে গতিশক্তি আগে ই ছিল, গতিশক্তি যদি 21% বৃদ্ধি পায় কত হবে? ই প্লাস, তোমরা জানো 21% বৃদ্ধি পাওয়া মানে সেটি 121/100, অর্থাৎ 121/100 দিয়ে গুণ করলে আমরা বর্ধিত গতিশক্তি পাবো। তাহলে এখনকার গতিশক্তি কত বেড়ে গিয়ে 121/100। ভরবেগ পাল্টে গেল, একে আমরা P1 বলছি, বাই ভর পাল্টায়নি, এরকম থাকলো। এখন যদি আমরা ভাগ করি কি পাবো? এটিকে দিলাম 1 নাম্বার, এটিকে দিলাম 2 নাম্বার সমীকরণ। 1কে 2 দিয়ে ভাগ করলে ই ক্যান্সেল যাবে, হবে হচ্ছে 121/100। 2m ক্যান্সেল যাবে, হবে p²/p1²। আমাদের এখন ভরবেগ কত হলো সেটি লাগবে, সরি এটি 100/121 হবে। যাই হোক, তাহলে আমরা বের করতে পারি P1 = কত হবে, একবারে বর্গমূল করে দিচ্ছি। 121 এর বর্গমূল 121 হচ্ছে 11, আর 100 হচ্ছে 10 p। তোমরা ভালো করে দেখো, P1 = আমরা বর্গমূল করে দিয়েছি, তাহলে এটি কত হচ্ছে 1.1 p। তোমরা বুঝতেই পারছো, একে আমরা লিখতে পারি p + 0.1 p। 1.1 p কে লিখতে পারি p + 0.1 p। তাহলে 0.1 মানেই কত? তোমরা ইজিলি বুঝতে পারছো, 0.1 মানে 10%। 10%ও যা, 0.1ও তাই। অর্থাৎ দেখো এখনকার ভরবেগ হলো আগের ভরবেগ প্লাস আগের ভরবেগের 10%। তাহলে ভরবেগ শতকরা বৃদ্ধি কত হলো? 10%, অর্থাৎ অপশন সি। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে মূল বিন্দুতে অবস্থিত একটি বস্তু কণার উপর P = 3i + 4j - 5k একক বল প্রয়োগের ফলে কণাটি 2 - 3 - 6 বিন্দুতে সরে যায়। কৃতকার্যের পরিমাণ বের করতে হবে। তো দেখো কণাটি ছিল হচ্ছে মূল বিন্দুতে, অর্থাৎ এর স্থানাঙ্ক প্রথমে 0 0 0। তারপর কণাটি বল প্রয়োগ করাতে মনে করে এই বিন্দুতে সরে আসলো, এ বিন্দু, এর স্থানাঙ্ক বলেছে 2 - 3 - 6। তাহলে সরণ এস কত হলো? ও এ। তোমরা বুঝতেই পারছো, যেহেতু কণাটি মূল বিন্দু থেকে এ বিন্দুতে আসলো, তাহলে ও এ কত হবে? এস ভেক্টর আমরা একে ধরেছি। বুঝতেই পারছো, এই বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে বুঝতেই পারছো এটি হলো তার অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করলেই অবস্থান ভেক্টর আমরা পাবো। কি হতো তাহলে? ভেক্টরটি xi yj + zk। তাহলে এখানে এর স্থানাঙ্ক 2 - 3 6, অর্থাৎ 2i - 3j - 6k। এখন কৃতকার্য বের করতে হবে। তোমরা অলরেডি জানো কৃতকার্য = বল আর সরণের ডট প্রোডাক্ট F.S। এখানে বলকে যদিও পি দিয়ে বলেছে, যাই হোক পি হোক এফ হোক কোনো প্রবলেম নেই। তাহলে দেখো বল কত? বল হচ্ছে তোমার 3i 4j - 5k। 3i
প্লাস 4j মাইনাস 5k এর সঙ্গে ডট করতে হবে আমাদের এই কৃতকার্য 2y মাইনাস 3j মাইনাস 6k। তাহলে দেখো তোমরা জানো যে i ডট i j ডট j k ডট k 1 হয় আর অন্য সব 0 হয়। তাহলে এখানে i ডট i কত হবে, i ডট i হবে 3 দুগুণে 6, j ডট j কত হবে মাইনাস 12 এবং k ডট k হবে প্লাস 30। এত ইউনিট হবে, কোনো একক বলেনি। তাহলে 30 আর 6 36, তার থেকে 12 বাদ দিলে হবে 24। তাহলে কৃতকার্যের পরিমাণ 24 একক। তোমরা আরেকবার বুঝে দেখো, কণাটির অবস্থান এখানে হলো, তাহলে সরণ কত হবে, মূল বিন্দুর সঙ্গে যোগ করলে যে তার পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর হবে সেটি হলো তার সরণ পেলাম। বলের সঙ্গে ডট প্রোডাক্ট করলে আমরা কৃতকার্য পেয়ে গেলাম 24 ইউনিট। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, পৃথিবী পৃষ্ঠের কোনো একটি স্থানে অভিকর্ষজ ত্বরণের মান g, ওই স্থানে যদি একটি কাল্পনিক উল্লম্ব গর্ত খোঁড়া হয় যার গভীরতা পৃথিবীর ব্যাসের সমান, তবে ওই গর্তের নিচে অভিকর্ষজ ত্বরণের মান হবে কত। দেখো এই হলো পৃথিবী, বলেছে এখানে একটি গর্ত খোঁড়া হলো, তাহলে এটি হলো পৃথিবীর কেন্দ্র। পৃথিবীকে আমরা যদি গোল ধরে নেই তাহলে সর্বত্রই অভিকর্ষজ ত্বরণের মান g হবে, একই হবে, আমরা গোলই ধরে নিচ্ছি। এবার এখানে একটি গর্ত খোঁড়া হলো, গর্তের গভীরতা হচ্ছে পৃথিবীর ব্যাসের সমান। এই যে দেখো গর্ত আসলো পৃথিবীর ব্যাসার্ধ পর্যন্ত, অর্থাৎ ব্যাসের সমান মানে এই গর্ত একদম এই প্রান্ত পর্যন্ত চলে আসবে। তাহলে গর্তের গভীরতা আর পৃথিবীর ব্যাস সমান। তাহলে বলেছে গর্তের তলদেশে এখানে অভিকর্ষজ ত্বরণ কত হবে। বুঝতেই পারছো গর্তের তলদেশ গভীরে মানেই হচ্ছে আবার অপর পৃষ্ঠে চলে আসলো। তাহলে পৃষ্ঠে কত, পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সর্বত্রই আমরা g ধরেছি। তাহলে সঠিক উত্তরটি এখানে কোনটি হবে, অপশন বি 6-এর বি, এটি হলো g। এরপর দেখো কি বলেছে 7 নম্বর সোজা প্রশ্ন, একটি খনির গভীরে নিচে সমুদ্র পৃষ্ঠে এবং কোনো পর্বত শৃঙ্গের উপরে একটি বস্তুর ওজন যথাক্রমে W1 W2 এবং W3। তাহলে খনির গভীরে বলেছে W1, সমুদ্র পৃষ্ঠে W2 এবং পর্বত শৃঙ্গের উপরে W3। খনির গভীরতা বা পর্বত শৃঙ্গের উচ্চতা বলা নেই কতটা উঁচু, তাহলে যাই হোক এই দুটির মধ্যে তো সম্পর্ক বের করা যাবে না। তো সমুদ্র পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠে W2 এটি হবে সব থেকে বেশি। তাহলে আমরা জানি পৃথিবী পৃষ্ঠে হয় সব থেকে বেশি, গভীরে গেলেও কমে, উপরে গেলেও কমে। উপরে গেলে তাড়াতাড়ি কমে, গভীরে গেলে অপেক্ষাকৃত কম হারে কমে। তাহলে W2 এটি হলো ভূপৃষ্ঠে, এটি হবে সব থেকে বেশি। তোমরা বুঝতেই পারছো অপশন এ হবে, অর্থাৎ গভীরে হলো W1, তার থেকে এটি বেশি, পৃষ্ঠে হলো W2 এবং উপরে হলো W3। তাহলে উপরেও কম হয়, গভীরেও কম হয়, তাহলে অবশ্যই এই W2 এর মান এখানের থেকেও বেশি, নিচের থেকেও বেশি, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তারপরে 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটি ধাতব গোলককে ঋণাত্মক আধানে আহিত করলে নিচের কোনটি গোলকটি দ্বারা গৃহীত আধানের পরিমাণ হতে পারে না। তোমরা জানো যে কোনো বস্তুর মুক্ত অবস্থায় থাকা কোনো বস্তুর আধানের মান, মুক্ত আধানের মান হতে পারে সর্বনিম্ন হতে পারে ইলেকট্রনের আধানের পরিমাণের সঙ্গে সমান। তাহলে দেখো এখানে অপশন এ, সি এবং ডি এই তিনটি আধানের মান ইলেকট্রনের আধানের মানের সমান অথবা তার থেকে বেশি আছে। কিন্তু দেখো অপশন বিতে আছে -1.2 10⁻⁻19 কুলম। তাহলে তোমরা বুঝতেই পারছো এই মানটি, ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 10⁻⁻19, এই আধানের মান তার থেকে কম। স্বাধীনভাবে মুক্ত অবস্থায় এই আধান থাকতে পারে না, তাই এটি কোনো বস্তুর আধান হতে পারে না। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, Q1 মানের একটি বিন্দু আধানকে একটি অন্তর্হিত পাতলা ফাঁপা ধাতব গোলকের কেন্দ্রে রাখা হলো। আচ্ছা, ফাঁপা ধাতব গোলক, তার কেন্দ্রে একটি আধান রাখা আছে Q1 এবং গোলকটির বাইরে একটি বিন্দু আধান Q2 রাখা হলো। ধরো বাইরে এখানে একটি আধান রাখা হলো Q2। তাহলে বলেছে কোন উক্তিটি সঠিক, Q1 Q2 এর দিকে আকৃষ্ট হবে, Q1 এর উপর কোনো বল প্রয়োগ হবে না, Q2 এর উপর কোনো বল ক্রিয়া করবে না, আর Q1 গোলকটির বাইরে যেতে চেষ্টা করবে। দেখো এই বিন্দু আধানকে একটি ফাঁপা পরিবাহী গোলক দ্বারা ঘিরে রাখা হয়েছে। তোমরা তড়িৎ পর্দা পড়েছো, তাহলে এই আধানের উপর বাইরের কোনো তড়িৎ ক্ষেত্র কাজ করবে না, অর্থাৎ এই Q2 আধান যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে এর প্রভাব Q1 এর উপর পড়বে না, তাহলে Q1 এর উপর কোনো রকম বল কাজ করবে না। কিন্তু Q1 আধানের জন্য এই গোলকের উপর তড়িৎ আবেশ ঘটবে
এবং তার কারণে Q2 এর উপর কিন্তু বল প্রযুক্ত হবে। তাহলে Q1 আধানকে যেহেতু একটি গোলক ঘিরে রেখেছে, অর্থাৎ এটি তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিনের মতো ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিংয়ের কাজ করছে, বাইরের তড়িৎ ক্ষেত্রের কোনো প্রভাব ভেতরে পড়বে না। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে Q1 এর উপর কোনো বল ক্রিয়া করবে না, অর্থাৎ 9 এর বি নাম্বার। তোমরা উত্তরটি আরেকবার ভালো করে মিলিয়ে নেবে। এরপর দেখো একটি 10 নম্বর, একটি পাতলা খালি ফাঁপা পরিবাহী গোলকের ধারকত্ব সি, গোলকটিকে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো মাধ্যম দিয়ে পূর্ণ করা হয় তাহলে গোলকটির ধারকত্ব হবে। এখানে ভাষায় একটু কনফিউশন রয়েছে, আমি ইংরেজি ভার্সনের কোশ্চেনটি একটু দেখেছিলাম। তো দেখো এখানে যা বলেছে তার অর্থ এরকম হওয়া উচিত যে এই হলো একটি ফাঁপা গোলক, মনে করো একে প্রথমে শূন্য মাধ্যমে রাখা আছে, এটি হলো শূন্য মাধ্যম বা এয়ার, তাহলে এর ধারকত্ব হয় সি। এখন বলেছে যে গোলকটিকে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যম দিয়ে পূর্ণ করা হয়, তার মানে গোলকটির ভেতরে আমি পরাবৈদ্যুতিক মাধ্যম ঢুকিয়ে দিলাম। ইংরেজিতেও যা বলেছিল তাতে মনে হয় যে গোলকের ভেতরে পরাবৈদ্যুতিক মাধ্যম ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে গোলকের ভেতরে যদি আমি পরাবৈদ্যুতিক মাধ্যম ঢুকিয়ে দিই তাহলে এর ধারকত্বের কোনো পরিবর্তন হবে না, সি থাকবে। কারণ আধান পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে এবং এ কত আধান এই গোলকটি ধরে রাখতে পারবে তা নির্ভর করে এটিকে কোন মাধ্যমে রাখা আছে। তাহলে গোলকটির সংলগ্ন মাধ্যম যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে পূর্ণ করা হয় তাহলে ধারকত্ব বেড়ে গিয়ে হবে কে ইন্টু সি। কিন্তু ওর ভেতরে যদি আমি এই কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম দিয়ে পূর্ণ করে দেই তাহলে ধারকত্বের কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 10-এর এ নম্বর সি। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন বলেছে কোনো কোষের তড়িৎচালক বল ই যদি তার সমস্ত উপাদানের পরিমাণ ও আকার দ্বিগুণ করা হয় তাহলে তড়িৎচালক বল কত হবে। কোনো কোষের তড়িৎচালক বল বা ইএমএফ এর মান নির্ভর করে ওর যে তড়িৎ বিশ্লেষ্যগুলি আছে, তো উপাদানগুলি তার প্রকৃতির ওপর, পরিমাণের উপর নির্ভর করে না। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎচালক বল ই থাকবে, পরিমাণ দ্বিগুণ করা হলে আকার দ্বিগুণ করা হলেও তড়িৎচালক বলের পরিবর্তন হবে না, অর্থাৎ এক্ষেত্রে তড়িৎচালক বল একই থাকবে। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি স্থির রোধ R1 এবং একটি পরিবর্তনীয় রোধ R2 সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। R2 এর মান 0 থেকে অসীম পর্যন্ত পরিবর্তন করলে সমান্তরাল সমবায়টি সর্বোচ্চ সর্বনিম্ন রোধ। আচ্ছা দেখো এই একটি রোধ R1 এবং এই একটি রোধ R2, এদেরকে শ্রেণী সমবায়ে যোগ করা হলো। তোমরা জানো শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্য রোধের মান যদি আর ইকুইভ্যালেন্ট হয়, দুটি রোধের ক্ষেত্রে একদম সিম্পল হয়ে যায়, রোধ দুটির গুণফল ডিভাইডেড বাই রোধ দুটির যোগফল। তাহলে দেখো তোমরা প্রশ্নে বলেছে R2 এর মান হতে পারে 0 থেকে অসীম পর্যন্ত। আরেকবার দেখে নিচ্ছি, বলেছে R2 এর মান 0 থেকে, তাহলে যদি R2 এর মান যদি আমরা 0 ধরি তাহলে দেখো কি হয়, R2 যদি আমরা 0 ধরি তাহলে দেখো কি হবে, R2 যদি 0 হয়, 0 বসলে সমস্তটি হয়ে যাবে 0। এবার দেখো R2 যদি অসীম হয় তাহলে কি হবে, দেখো R2 যদি অসীম হয় অর্থাৎ R1 প্লাস R2 কি হবে, R2 এর মান অসীম, তাহলে R1 এর মান তো নগণ্য, R2 অসীম হওয়ার অর্থ হলো R1 এর তুলনায় R2 এর মান অনেক অনেক বেশি। তাহলে এটি অসীম, তার সঙ্গে R1 যোগ করলেও কার্যত কোনো পরিবর্তনই হবে না, অর্থাৎ R2ই থাকবে। তাহলে দেখো এখন কি হবে, R1 ইন্টু R1 এবং R2 এর যোগফল প্রায় R2 এর সঙ্গেই সমান, তাহলে R2 ক্যান্সেল হবে হচ্ছে R1। তাহলে যখন R2 এর মান 0 তখন সর্বনিম্ন রোধ হবে R0, আর যখন R2 হবে অসীম তখন রোধ হবে R1। তাহলে 0 এবং R1 হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রোধ, অর্থাৎ 12-র সি নম্বর। তোমরা আরেকবার উত্তরটি দেখে নেবে। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে একটি ইলেকট্রিক হিটারের কয়েলকে কেটে অর্ধেক করলে উৎপন্ন তাপের হার কত গুণ হবে। তাহলে দেখো মনে করো এই হলো একটি হিটারের কয়েল, মনে করো একটি রোধ, এর রোধ হলো R, তাহলে কি যদি কেটে 2 টুকরো করা হয় তাহলে সমান 2 টুকরো করলে প্রতি টুকরোর রোধ হবে R/2, তোমরা বুঝতেই পারছো। এখন দেখো আমরা যখন হিটারকে বা কোনো যন্ত্রকে বাড়িতে সার্কিটের সঙ্গে যুক্ত করি, বাড়ির ভোল্টেজ মোটামুটি মনে করো 220 থাকে,
তাহলে ভোল্টেজ ফিক্সড, আমি হিটারের কয়েলকে পরিবর্তন করে একই বিভব প্রভেদে যুক্ত করলাম, তাহলে এক্ষেত্রে ভি ফিক্স থাকবে। তাহলে এবার দেখো উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু হয়, ভোল্টেজ যদি স্থির থাকে তাহলে হয় ভি স্কোয়ার টি বাই আর। তোমরা জানো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আমরা যদি জুল এককে প্রকাশ করি। তো দেখো এক্ষেত্রে প্রবাহ মাত্রা তো পাল্টে যাবে, তাহলে প্রবাহ মাত্রা দিয়ে করা যাবে না, যেহেতু আমরা একই ভোল্টেজে এই মোট কয়েলকে যে ভোল্টেজে যোগ করেছিলাম, এখন এই অর্ধেক কয়েলকেও একই ভোল্টেজে যোগ করব। তাহলে আয়ের পরিবর্তে আমরা লিখতে পারি ভি বাই আর তার হোল স্কোয়ার। সরল করে দেখো তাহলে এটি হয়ে যাবে। তাহলে দেখো এখন উৎপন্ন তাপ কত হলো, আগে ছিল এটি, ভোল্টেজ একই থাকলো, সময় একই, রোধ আর ছিল, রোধ হয়ে গেল আর বাই টু। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ টু উপরে যাবে, হবে কি ভি স্কোয়ার টি বাই আর। এটি হলো আগের উৎপন্ন তাপ, অর্থাৎ আগে যেই হারে তাপ উৎপন্ন হবে এখন তার দ্বিগুণ হারে তাপ উৎপন্ন হবে। তাহলে কোনটি হবে সঠিক উত্তর? 13D নম্বর হবে সঠিক উত্তর। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে উদাসীন উষ্ণতায় কোনো তাপযুগ্মের তাপতড়িৎ ক্ষমতা। তাপযুগ্ম তাপতড়িৎ অর্থাৎ থার্মো ইলেকট্রিক এফেক্ট আগের সিলেবাসে ছিল, এখনকার সিলেবাসে নেই, তাহলে এটি তোমরা তো একটু জেনে রাখতে পারো। তাপযুগ্মের তাপতড়িৎ ক্ষমতা উদাসীন উষ্ণতায় হবে হচ্ছে 0। এটি তোমাদের নেই, এরকম প্রশ্ন আসবে না হয়তো, যাই হোক এটি দিয়েছিল। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, তিনটি চৌম্বক শলাকা এ বি সি যথাক্রমে অয়স্চুম্বক, পরাচুম্বক এবং তিরস্চুম্বক পদার্থ দ্বারা তৈরি। অন্য একটি স্থায়ী চুম্বককে এদের কাছে আনলে, আচ্ছা যে কি হবে, তিনটিকে আকর্ষণ করবে, এ বিকে প্রবলভাবে বিকর্ষণ করবে। যাই হোক আগে আমরা কোশ্চেনটি দেখে নিই। তোমরা জানো অয়স্চুম্বক পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, পরাচুম্বক পদার্থ মৃদুভাবে আকৃষ্ট হয় এবং তিরস্চুম্বক পদার্থ মৃদুভাবে বিকর্ষিত হয়। তাহলে কোনটি হবে? ডি নম্বর, এ কে প্রবলভাবে আকর্ষণ করবে এ অয়স্চুম্বক, বি কে দুর্বলভাবে আকর্ষণ করবে এবং সি কে দুর্বলভাবে বিকর্ষণ করবে, অর্থাৎ 15D এটি হবে সঠিক উত্তর। খুব সোজা প্রশ্ন। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি 200 ভোল্ট এসি তড়িৎ উৎস থেকে একটি 6 ভোল্ট 30 ওয়াট বাতি জ্বালানোর জন্য একটি অবরোহী ট্রান্সফরমার অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হলো, মুখ্য কুণ্ডলীতে প্রবাহ কত হবে? আচ্ছা তো দেখো তাহলে যে বাতি আমরা জ্বালাবো সেটি হচ্ছে 6 ভোল্ট 30 ওয়াট। এখান থেকে আমরা এর প্রবাহ মাত্রা জানতে পারবো। তো দেখো আমরা জানি পি ইকুয়াল টু ভিআই। তো দেখো এর ক্ষমতা হলো 30, ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, আই কত, তার এখান থেকে আমরা পাচ্ছি আই হবে 5 অ্যাম্পিয়ার। তো এবার দেখো ট্রান্সফরমার যদি আদর্শ ট্রান্সফরমার হয় তাহলে ইনপুট ক্ষমতা এবং আউটপুট ক্ষমতা সমান হবে, অর্থাৎ আমরা ক্ষমতা জানি পি ইকুয়াল টু ভিআই, তাহলে ইনপুট ক্ষমতা অর্থাৎ প্রাইমারি কয়েলের ক্ষমতা ভিপি আইপি। আমরা জানি ক্ষমতা হলো ভিআই হয়, তাহলে প্রাইমারি সেন্সে পি, ভিপি আইপি ইকুয়াল টু সেকেন্ডারি কয়েল অর্থাৎ গৌণকুণ্ডলী ভিএস আইএস। এবার দেখো গৌণকুণ্ডলীতে আমরা বাল্বটিকে জ্বালাবো, তাহলে গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত? 6 ভোল্ট। প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার। তো এটি আমাদের দরকার ছিল না, 30 বসালে একবারে হতো। এবার প্রাথমিক কুণ্ডলীর ভোল্টেজ বলেছে 200 ভোল্ট। দেখো 200 ভোল্ট এসি বলেছে, তাহলে বলেছে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ মাত্রা কত হবে, এখান থেকে আমরা সহজেই বের করতে পারি। তাহলে আইপি এর মান হবে 30/200 এত অ্যাম্পিয়ার হবে, অর্থাৎ 3/20 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি মিলি অ্যাম্পিয়ার করতে চাই, অপশনগুলি মিলি অ্যাম্পিয়ার আছে, তাহলে 3/20 একে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলেই পাবো মিলি অ্যাম্পিয়ার। কত হবে মিলি অ্যাম্পিয়ার করতে গেলে? এখানে হবে 50, 150 অর্থাৎ 150 মিলি অ্যাম্পিয়ার হবে প্রাইমারি কয়েলের কারেন্ট। উত্তরটি দেখে নিই, হ্যাঁ 16D নম্বর আছে। তো দেখো এরপরে 17 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বস্তু একটি সমতল দর্পণে প্রতিবিম্ব সৃষ্টি করলো, এবার দর্পণটি যদি এফ ত্বরণে পিছনে সরে যায় তাহলে প্রতিবিম্বটি। আচ্ছা দেখো এই হলো মনে করো একটি দর্পণ, এখানে মনে করো একটি বস্তু আছে, তুমি দাঁড়িয়ে আছো মনে করো ডি দূরত্বে, তাহলে প্রতিবিম্ব দর্পণের পেছন দিকে ডি দূরত্বে উৎপন্ন হবে, এই দূরত্ব হবে ডি।
এবার বলেছে দর্পণ যদি পেছন দিকে এফ সমতরণে চলতে শুরু করে তাহলে প্রতিবিম্ব কত ত্বরণে কোন দিকে যাবে। তো এবার দেখো দর্পণ মনে করো এফ ত্বরণে চলতে শুরু করলো। তো মনে করো কিছু সময় পর দর্পণ এখানে আসলো, ধরো 1 সেকেন্ড পরে দর্পণ এখানে আসলো। দর্পণ কতটা সরে গেল, মনে করো দর্পণ সরে গেল এক্স, দর্পণ এক্স পরিমাণ সরে গেল। তাহলে মনে করো এই মুহূর্তে দর্পণ থেকে তোমার দূরত্ব কত, ডি প্লাস এক্স। তাহলে এখন প্রতিবিম্ব কোথায় হবে, প্রতিবিম্ব দর্পণ থেকে যেখানেই হোক প্রতিবিম্বও হবে দর্পণ থেকে ডি প্লাস এক্স দূরত্ব। এই দূরত্ব কত হলো, এই দূরত্ব হবে ডি প্লাস এক্স। আবার বলছি সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব হয় সমান। প্রথমে দর্পণ থেকে তোমার দূরত্ব ডি, প্রতিবিম্ব দূরত্ব ডি। দর্পণ এই পজিশনে সরে এসেছে, তোমার সঙ্গে দর্পণের দূরত্ব ডি প্লাস এক্স। এখন এই মুহূর্তেও তাহলে প্রতিবিম্বের সঙ্গেও দর্পণের দূরত্ব হবে ডি প্লাস এক্স, কারণ বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান। তাহলে দেখো এই মুহূর্তে তোমার সঙ্গে তোমার প্রতিবিম্বের দূরত্ব কত, এদিকে ডি প্লাস এক্স, এদিকে ডি প্লাস এক্স, অর্থাৎ 2 ইন্টু ডি প্লাস এক্স। এটি হলো এখন এই তোমার সঙ্গে তোমার প্রতিবিম্বের দূরত্ব। এবার দেখো আগে দূরত্ব কত ছিল, ডি আর ডি এদিকে 2d। তাহলে এই দুই প্রতিবিম্বের মধ্যে দূরত্ব এইটুকু কত হলো, বুঝতেই পারছো এইটুকু হবে, এর থেকে এটা বাদ দিলেই হবে, অর্থাৎ 2x হবে। তোমরা এই জায়গাটা আরেকবার দেখে নাও যে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে প্রথমে দূরত্ব ডি আর ডি 2d, এখন ডি প্লাস এক্স, তাহলে তার দ্বিগুণ। তাহলে প্রতিবিম্বের সরণ কত বিয়োগ করলেই হবে, অর্থাৎ দর্পণ এক্স পরিমাণ সরে যায়, প্রতিবিম্ব 2x পরিমাণ সরে গেল। তাহলে একই রকমভাবে বলা যেতে পারে দর্পণ যদি এফ ত্বরণে পিছিয়ে যায় তাহলে প্রতিবিম্ব 2f ত্বরণে পিছিয়ে যাবে, অর্থাৎ দর্শকের সাপেক্ষে প্রতিবিম্বটি 2f ত্বরণে পিছন দিকে সরে যাবে। তাহলে এটি হলো 17A নম্বর অপশন, তোমরা ভালো করে মিলিয়ে নেবে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বড় অবতল দর্পণ দ্বারা একটি মোমবাতির প্রতিবিম্ব তৈরি করা হলো, সাদা পর্দায় ফেলা হলো। বলছে দর্পণের যদি অর্ধাংশ ঢেকে দেওয়া যায়। দেখো এটি হলো অবতল দর্পণ, মনে করো এইখানে মোমবাতি আছে, প্রতিবিম্ব তৈরি করা হলো। এবার মনে করো এইখানে পর্দার মধ্যে মোমবাতির একটি প্রতিবিম্ব তৈরি করা হলো এইখানে। তাহলে বলেছে যে অর্ধাংশ যদি ঢেকে দেওয়া যায়, তাহলে মনে করো এই অর্ধাংশ আমরা ঢেকে দিলাম, কাপড় দিয়ে ঢেকে দিলাম, তাহলে কি হবে তোমরা বুঝতেই পারছো। দেখো আগে সমগ্র মোমবাতি থেকে আলোক রশ্মি দর্পণের উপর পড়তো, প্রতিফলিত হয়ে এখানে প্রতিবিম্ব তৈরি করত। কিন্তু এখন এই জায়গাটি ঢেকে দেওয়ায় এখান থেকে কোনো আলো প্রতিবিম্ব গঠনে অংশগ্রহণ করবে না, শুধুমাত্র এইটুকু অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে দর্পণে প্রতিবিম্ব গঠন করবে। তাহলে প্রতিবিম্ব একই রকম হবে, যেহেতু কম পরিমাণ আলো এখন এখানে আসছে তাই প্রতিবিম্বের উজ্জ্বলতা কমে যাবে। তাহলে সঠিক উত্তর হবে উজ্জ্বলতা কমে যাবে। আকার অর্ধেক হবে প্রশ্নই ওঠে না, কারণ এইটুকু জায়গা দিয়ে হলেও সমগ্র অংশ থেকেই তো আলো যাচ্ছে, প্রতিফলিত হয়ে এখানে মিলিত হচ্ছে, তাহলে শুধুমাত্র উজ্জ্বলতা কমে যাবে, উল্টে যাবে, আকার দ্বিগুণ হবে, এরকম প্রশ্নই ওঠে না। তো এরপর দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাত 2:3। তাহলে পরম প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ এ আর মিউ বি এই অনুপাত বলেছে কত, 2:3, 2/3। তাহলে ধরা যাক এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাত 2/3 বলেছে। তাহলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির প্রতিসরাঙ্ক, তাহলে প্রথম মাধ্যম এ ধরলাম, তাহলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির প্রতিসরাঙ্ক হবে এমইউ বি। তাহলে এমইউ বি মানে মিউ বি বাই মিউ এ। তাহলে প্রশ্নে বলেছে মিউ এ বাই মিউ বি 2/3, তাহলে এটি হবে 3/2, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হলো 19-এর সি, 3/2। তোমরা একটু মিলিয়ে নিবে 19-এর। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন সংকট কোণ কত হবে যদি লঘু মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের তুলনায় দ্বিগুণ হয়। আচ্ছা মনে করো এটি হলো ঘন মাধ্যম, এখানে আলোর বেগ ভি, এটি হলো লঘু মাধ্যম, বলেছে এখানে গতিবেগ দ্বিগুণ, তাহলে 2v। আলোক রশ্মি এখানে পড়লো,
এটি হলো সংকট কোণ থিটা সি। তাহলে তোমরা জানো সংকট কোণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়। এটি হলো প্রতিসরণ কোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে একে আমরা ধরলাম দ্বিতীয় মাধ্যম μ2, একে ধরলাম প্রথম, আচ্ছা একেই প্রথম ধরি 1, একে ধরলাম 2। তাহলে আলো কোথা থেকে কোথায় গেল? এক মাধ্যম থেকে দুই মাধ্যমে। তাহলে এর পরম প্রতিসরাঙ্ক μ1, এর পরম প্রতিসরাঙ্ক μ2। তাহলে স্নেলের সূত্র কি হয়? μ1 সাইন এখানকার অ্যাঙ্গেল, তাহলে μ1 সাইন থিটা সি ইকুয়াল টু μ2 সাইন এখানকার অ্যাঙ্গেল 90। তাহলে সাইন 90 হয়ে গেল 1। তাহলে কি হলো? μ2 বাই μ1, এটি কত হলো? μ2 বাই μ1 হলো সাইন থিটা সি। তাহলে μ2 বাই μ1কে আমরা লিখতে পারি 1 μ2 ইকুয়াল টু সাইন থিটা সি। এবার আমাদের বেগের আকারে প্রকাশ করতে হবে। দেখো, আলো এক মাধ্যম থেকে দুই মাধ্যমে প্রবেশ করলো। আলো যে মাধ্যম থেকে যে মাধ্যমে প্রবেশ করলো তার প্রতিসরাঙ্ককে আমরা কি লিখতে পারি? মনে করে এখানে বুঝিয়ে দেই। ধরো আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করলো। এখানে আলোর গতিবেগ VA, এখানে আলোর গতিবেগ VB। তাহলে এ থেকে বিতে প্রবেশ করলো, তাহলে MUB হবে এ মাধ্যমে আলোর গতিবেগ VA বাই বি মাধ্যমে আলোর গতিবেগ VB। তাহলে 1 থেকে 2তে প্রবেশ করলো, তাহলে এটি হবে এক মাধ্যমে আলোর গতিবেগ অর্থাৎ V বাই দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ 2V ইকুয়াল টু সাইন থিটা সি। তাহলে 2VV ক্যান্সেল যাবে, হাফ হলো। তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু হাফ, অর্থাৎ থিটা সি এর মান হবে 30 ডিগ্রি। তাহলে এখানে সংকট কোণের মান কত বলেছে? সংকট কোণ হলো 30 ডিগ্রি। অপশন বি। তোমরা উত্তরটি একটু ভেরিফাই করে নেবে। তো দেখো এরপর 21 নম্বর প্রশ্ন কি বলেছে? অণুর কম্পনের ফলে সৃষ্ট শোষণ বর্ণালী তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোন অংশের অন্তর্গত? অণুর কম্পনের ফলে সাধারণত যে ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় সেটি হচ্ছে অবলোহিত তরঙ্গ। অণুর কম্পন মানে মূলত তাপ শক্তিকেই বোঝায়, তাহলে এটি অবলোহিত তরঙ্গ হবে। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি দেওয়াল থেকে 100 সেন্টিমিটার দূরে একটি মোমবাতি রাখা হলো, তাদের মধ্যে একটি অভিসারী লেন্স রাখা হলো। তাহলে এই হলো একটি মোমবাতি, এই হলো দেওয়াল। মনে করো এখানকার দূরত্ব বলেছে 100 সেন্টিমিটার এবং মাঝখানে একটি অভিসারী লেন্স রাখা হলো। অভিসারী লেন্স অর্থাৎ উত্তল লেন্স রাখা হলো। বলেছে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য দেওয়ালের উপর দুটি ভিন্ন আকারে সদ্বিম্ব পাওয়া যাবে যদি লেন্সটির ফোকাস দৈর্ঘ্য। তোমরা জানো লেন্স রেখে পর্দার মধ্যে দুটি আলাদা প্রতিবিম্ব পেতে হলে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব যদি ক্যাপিটাল ডি বলি, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব ক্যাপিটাল ডি, এটি হতে হয় লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ অপেক্ষা বেশি। লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ অপেক্ষা বেশি হতে হবে। তাহলে এখানে ডি অর্থাৎ বস্তু এবং পর্দার দূরত্ব বলেছে 100, তাহলে 4f এর মান 100-এর থেকে কম হবে, অর্থাৎ 25 গ্রেটার দেন ইকুয়াল টু f। তাহলে ঘুরিয়ে লিখলে f লেস দেন ইকুয়াল টু 25। ইকুয়াল টু হবে না, সরি, যদি ইকুয়াল হয়ে যায় তাহলে অবশ্যই ইকুয়াল হলে একটি প্রতিবিম্ব পাওয়া যাবে। যদি 4 গুণের থেকে বেশি হয় তাহলেই আলাদা দুটি অবস্থানের জন্য দুটি সদ্বিম্ব পাওয়া যাবে, অর্থাৎ ফোকাস দূরত্বের মান হবে 25 সেন্টিমিটার অপেক্ষা কম। কোনটি হবে? তাহলে অপশন বি 25 সেন্টিমিটার অপেক্ষা কম, এটি হবে সঠিক উত্তর। তোমরা একবার মিলিয়ে নেবে। তারপর দেখো 23 নম্বর প্রশ্ন কি বলেছে? +2D ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সকে -1D ক্ষমতা বিশিষ্ট একটি অপর লেন্সের সঙ্গে সংযুক্ত করা হলো, তাহলে যে তুল্য লেন্স হবে তার ফোকাস দূরত্ব চেয়েছে। আচ্ছা, তাহলে দেখো দুটি লেন্সকে যোগ করা হলো, তাহলে দুটি লেন্সকে যোগ করলে এদের ক্ষমতা যোগ হয়ে যায়, অর্থাৎ P = P1 + P2 হবে। তাহলে কত হবে? একটি বলা রয়েছে +2 ডায়োপ্টার আর একটি -1 ডায়োপ্টার, তাহলে কত হলো? +1D। আবার আমরা জানি P = +100/f হয়, তাহলে এখানে ক্ষমতা কত? যে তুল্য লেন্স হলো সমবায় তার ক্ষমতা +1, তাহলে এটি হলো 1। তাহলে f এর মান কত হলো? +100, অর্থাৎ যে সমবায় হবে তার ফোকাস দূরত্ব হবে 100 সেমি, যেহেতু প্লাস তাহলে উত্তল লেন্স বা অভিসারী লেন্স। তাহলে সঠিক উত্তর কোনটি হবে?
এই যে 100 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অভিসারী লেন্স হবে, অর্থাৎ অপশন এ 23 এর এ তোমরা মিলিয়ে নেবে। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব 200 সেন্টিমিটার, চশমা পরে একটি বই 25 সেন্টিমিটার দূরত্বে রেখে ভালোভাবে পড়তে হলে তার চশমার পাওয়ার কত হওয়া উচিত। আচ্ছা, নিকট বিন্দুর দূরত্ব বলেছে, তাহলে মনে করো আমরা এঁকে নিতে পারি, না আঁকলেও হবে। এই হলো মনে করো তার ত্রুটিপূর্ণ চোখ, নিকট বিন্দুর দূরত্ব এন ড্যাশ, এটি হচ্ছে 200 সেমি, অর্থাৎ এখান থেকে যে কোনো জিনিস তিনি স্পষ্ট দেখতে পারেন, অর্থাৎ রেটিনায় গঠিত হয়। এবার মনে করো, আচ্ছা এটি হয়ে গেল, মিলিয়ে দিচ্ছি, রেটিনায় গঠিত হয়। এবার মনে করো সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার, মনে করো এটি হচ্ছে 25 সেন্টিমিটার এন। তাহলে এখানে কোনো বই রেখে তিনি যদি পড়তে চান, তাহলে এখানে বই রেখে কোনো কিছু পড়তে হলে তাকে উত্তর লেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ এখান থেকে আলোকরশ্মি যাবে, প্রতিসৃত হয়ে এই বিন্দুতে মিলিত হবে। এবার দেখো তার চোখের নিকট বিন্দু যেহেতু এখানে, তাহলে এই যে এখানে বস্তু রাখা হলো এর একটি অসৎ বিন্দু, মানে এই লেন্সকে, চোখের লেন্সকে মনে করতে হবে যেন রশ্মিগুলি এই বিন্দু থেকে এসেছে, অর্থাৎ এই লেন্সটি এমন হবে যাতে প্রতিসরণের পর এই পথে যায়। তাহলে এখানে বস্তু রাখা হলো, যেহেতু তার নিকট বিন্দু এখানে, তাহলে এখানে রেখে যে কোনো বস্তু দেখতে হলেই তার চোখকে মনে করতে হবে যেন রশ্মিগুলি এখান থেকে এসেছে, অর্থাৎ এই বস্তুর একটি অসৎ বিম্ব হবে এইখানে। তাহলে দেখো এই লেন্স আর চোখের লেন্সকে আমরা এক জায়গাতেই ধরি, তাহলে এইটুকু হলো বস্তু দূরত্ব, অর্থাৎ এখানে ইউ হলো 25 সেমি, অবশ্যই এদিকে দূরত্ব মাইনাস, এবং এখানে অসৎ বিম্ব তৈরি হতে হবে 200 সেমিতে, অর্থাৎ মাইনাস 200 সেমি। তাহলে এখান থেকে আমরা লেন্সের ফোকাস দূরত্ব পেয়ে যাব। আমরা কি জানি, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1 মাইনাস 200 মাইনাস 1/u, এর মান 25 মাইনাস, তাহলে এটি প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল প্লাস 1/f। তাহলে সরল করলে আমরা এফ এর মান পেয়ে যাব। দেখো যদি আমরা সরল করি তাহলে কি হবে, লসাগু হবে 200, এখানে হবে -1 প্লাস এখানে হবে 8 25 200, তাহলে 8। তাহলে কত হলো, 1/f ইকুয়াল টু, তোমরা দেখতেই পাচ্ছ এটি হবে প্লাস 7/200, অর্থাৎ 7/200। তাহলে আমাদের ক্ষমতা বের করতে হবে, যাই হোক এফ হলো 200/7। তাহলে বলেছে অবশ্যই প্লাস আসলে এখানে সিম্বল না দিলেও চলতো। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু কত তোমরা জানো, প্লাস 100/f। তাহলে 100, এফ এর মান কত, 200/7। তাহলে সরল করলে কত হবে, দুটো শূন্য কাটা গেল, উল্টে গিয়ে হবে 7/2, অর্থাৎ 3.5। তাহলে প্লাস 3.5 ক্ষমতার একক ডায়োপ্টার। তাহলে তোমরা আরেকবার এটি করে দেখো, তাহলে কোনটি সঠিক উত্তর, 24 ডি প্লাস 3.5 ডায়োপ্টার। এরপর দেখো শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন বলছে, বায়াসিন অবস্থায় কোনো পিএন সংযোগ ডায়োডের নিঃশেষিত অঞ্চলে, নিঃশেষিত অঞ্চল বলতে বোঝায় যেখানে কোনো স্বাধীন আধান বাহকের অস্তিত্ব থাকে না। এই যে এটি নিঃশেষিত অঞ্চল, বায়াস প্রয়োগ করার আগেই এখান দিয়ে ইলেকট্রন আর হোলের ব্যাপন হয়, এই জায়গাতে ইলেকট্রন এবং হোল পুনর্মিলিত হয়ে যায়, অর্থাৎ এখানে কোনো স্বাধীন আধান বাহক থাকে না, শুধুমাত্র নিস্তড়িত পরমাণুগুলি থাকে। তাহলে এখানে শুধুমাত্র ইলেকট্রন থাকে, শুধুমাত্র হোল থাকে, ইলেকট্রন ও হোল উভয়ই থাকে, ইলেকট্রন ও হোল কোনো কিছুই থাকে না। তাহলে অপশন ডি এটি হলো সঠিক উত্তর। তাহলে এই হলো 2019 সালের জেনপা পরীক্ষার প্রশ্ন। তাহলে আমি 2016, 17, 18 এবং 19 এই 4 বছরের জেনপার ফিজিক্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা না দেখে থাকলে বাকিগুলো দেখে নাও। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। তোমরা এই সময়ে ক্লাস 11 এবং 12-এর বই ভালো করে রিভিশন করো, এই বিগত বছরের প্রশ্নগুলি প্র্যাকটিস করো, এবং যে কোনো কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। আগামী 31শে জুলাইয়ের পরীক্ষার জন্য তোমাদের সবার জন্য রইল অনেক শুভকামনা। অল দ্য বেস্ট।